মইনুদ্দিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৩১শে মার্চ ২০২৫, এই মুহূর্তে রাত ৯টা বাজে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ কেন মোদির সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরি হলো। এই বিষয়ে আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই মেসেজে গিয়ে লিখুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হবার পর ভারতের পক্ষ থেকে উচ্ছ্বাস দেখানো হয়েছিল। বলা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক তৈরি হবে, সম্পর্ক উষ্ণ থেকে উষ্ণতর পর্যায়ে পৌঁছাবে। কিন্তু আমরা এখন যদি পর্যালোচনা করি, কি দেখব? আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই দূরত্বকে কি আসলে রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার একটা পথ করে দিচ্ছে কিনা, এটিও একটা পর্যালোচনার বিষয়। প্রিয় দর্শক, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের এই যে বিবাদ বা এই যে দূরত্ব, এর পেছনে আসলে কি কি অনুঘটক কাজ করেছে? আমরা প্রথমে তাকাই যে যখন নরেন্দ্র মোদী আমেরিকায় গেলেন, গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন, তার কাঙ্ক্ষিত এজেন্ডাগুলো সেখানে উপস্থাপন করলেন। এরপর আমরা যৌথ সংবাদ সম্মেলনে দু নেতার মধ্যে হালকা বচসা হতে কিন্তু দেখেছি। দু নেতার মধ্যে ওই প্রথম বৈঠকেই দুটো বিষয় নিয়ে বিবাদ তৈরি হয়ে যায়। প্রথম বিষয়টি হচ্ছে অভিবাসন নীতি, আর দ্বিতীয় বিষয় হচ্ছে শুল্ক আরোপ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় অভিবাসীদের কি ন্যাক্কারজনকভাবে ভারতে ফেরত পাঠানো হয়, এটা নিয়ে কিন্তু ভারতের বিরোধী দল কংগ্রেস জোর আপত্তি জানায় এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগায়। সব মিলিয়ে এটা হচ্ছে ঘটনার সূত্রপাত করে এই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো প্রসঙ্গে। এরপর আমরা দেখলাম ওই একই যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত কর্তৃক শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্প তীব্র আপত্তি জানান। একইভাবে তিনি বলেন যে ভারত যদি অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক আরোপ করতেই থাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রও ভারতীয় পণ্যগুলোর উপর শুল্ক আরোপ করবে। এই দুটো বিষয় নিয়ে আসলে সম্পর্ক উষ্ণ থেকে শীতল হতে শুরু করে। মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্টকে দেখলাম ভারতের পক্ষে শক্তপোক্তভাবে অবস্থান নিতে। তিনি ভারতে সফর করে ভারতের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে এক সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন রীতিমতো। সেই সাক্ষাৎকারে তিনি বিশ্বব্যাপী ইসলামী মৌলবাদ নিয়ে কথা বলেছেন এবং তোপ দাগিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধেও। তিনি বলেছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে উগ্রবাদের উত্থান হচ্ছে খেলাফত প্রতিষ্ঠার নামে। সেখানে নানা ধরনের জঙ্গিবাদী গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে বলেও তিনি ভারতীয় ওই গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। শুধু আপত্তি না, স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনি একতরফাভাবে ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। যাই হোক, এর দুদিন পর আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেমি ব্রোস তিনি বলেছেন যে তুলসী গ্যাবার্ট বাংলাদেশে মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নিপীড়ন নিয়ে যে মন্তব্য করেছেন, এটা সিরিয়াস কোনো বিষয় নয়। এটা হচ্ছে তিনি সামগ্রিকভাবে বলেছেন বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে। সব দেশেই আসলে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। সেই প্রসঙ্গেই তুলসী গ্যাবার্ট কথা বলেছেন। কিন্তু এটা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বা মন্তব্য উত্থাপন করা নয়। এরপরে ট্যামি ব্রুস ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে নতুন যাত্রা শুরু করেছে, সংস্কার কার্যক্রম, বিচারিক তৎপরতা চালাচ্ছে, এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। আপনারা জানেন যে এই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস যেটা চলে গিয়েছে, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো অ্যান্তোনিও রুবিও তিনি যেমন একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, একইভাবে ডোনাল্ড ট্রাম্পও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তায় ট্রাম্প প্রত্যাশা করেছেন বিগত দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের বিস্তৃতি ছিল সেটা তো বহাল থাকবেই, বরং এর উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে। খুবই তাৎপর্যপূর্ণ একটা শুভেচ্ছা বাণী ডোনাল্ড ট্রাম্পের। আপনারা জানেন এই প্রত্যাশা অনেকেই করেছিল যে ডেমোক্রেটিকদের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে ঘনিষ্ঠতা এটা সারা বিশ্বই জানে। তো এই কারণে আসলে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা যোজন দূরত্ব তৈরি হবে। কিন্তু সেই দূরত্ব তৈরি হয়নি। অনেক বিশ্লেষক বলেন যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপ স্টেট ইলন মাস্ক তিনিই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু। ফলে
সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবার ক্ষেত্রে ইলন ভূমিকা পালন করেছেন। ফলে যে আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের অভ্যন্তর থেকে বিভিন্ন বিশ্লেষকরা বলছিলেন যে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ডেমোক্রেটদের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক গড়ে উঠবে না, সেটা আসলে মুখ থুবড়ে পড়েছে। বরং নতুন একটি অভিযাত্রা শুরু করেছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। প্রিয় দর্শক, আমরা মার্কো এন্তোনিও রুবিওকে চমৎকার একটি বিবৃতি দিতে দেখলাম। সেই বিবৃতিতে তিনিও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের ধারাবাহিকতা সেটা অটুট থাকবে। জনগণের সঙ্গে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক যেন আরো পাকাপোক্ত হয় সেই প্রচেষ্টা করবে মার্কিন প্রশাসন। এখন ওই যে ব্যাপারটি বলছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কের এই শীতলতার মূল কারণটা কি? অনেকগুলো কারণ রয়েছে। একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই প্রতিষ্ঠানের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে ভারত সম্পর্কে ভয়াবহ তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ওই রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদী সন্দেহে মানুষ খুনের চক্রান্তের অভিযোগ এনেছে। এর উপর নিষেধাজ্ঞার প্রস্তাবও করেছে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। এ প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। প্রতি বছরই এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে সুস্পষ্টভাবে ভারতে সংখ্যালঘু নিপীড়নের ঘটনাও উঠে এসেছে। শুধু শিখ সম্প্রদায়ের নেতাদের হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা যুক্ত এই বলেই ক্ষান্ত হয়নি এই প্রতিবেদনকারীরা, বরং তারা তুলে ধরেছে কিভাবে ভারতের অভ্যন্তরে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, বিশেষ করে বিজেপি সমর্থিত হিন্দুরা, মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষদের উপর আক্রমণ, নিপীড়ন চালানো হচ্ছে। এখানে বলা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের আ মানুষের ধর্মের চর্চা করার জন্যে যে ধর্মের আলোয়গুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর উপর সেনদৃষ্টি পড়েছে বিজেপি সরকারের। যে কারণে তারা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনার জায়গাগুলোকে একের পর এক বন্ধ করে দিচ্ছে। সেগুলোকে নানাভাবে, বিশেষ করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে দখলের অপচেষ্টাও করছে। এখন দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধর্মীয় সংক্রান্ত বিষয়ের প্রতিবেদনে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে সংখ্যালঘু নিপীড়নের, এটা অত্যন্ত বাজেভাবে বিব্রতকর অবস্থায় ফেলেছে ভারতের নরেন্দ্র মোদী সরকারকে। ফলশ্রুতিতে আমরা কি দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের সফরের আহ্বান জানিয়েছেন। পুতিন সেই সফর করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন, মানে সম্মতি দিয়েছেন। তাহলে এটা কি বলা যায় যে ভারতের এখন কূটনৈতিক রূপরেখা রাশিয়ার দিকে ঝুঁকছে? এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের চতুর্পাশের যে রাষ্ট্রগুলো আছে, যেমন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, চীন, প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে কোনো না কোনোভাবে বিভেদ তৈরি হয়েছে। এইটা আসলে কি কারণে তৈরি হয়েছে? ভারতীয় কূটনীতি বিশ্লেষকরাই বলছেন যে বিজেপি সরকারের একমুখী নীতির কারণে একটা বিপর্যয় তৈরি হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতকে নিয়ে। কারণ বিজেপি সরকার সবসময়ই প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের একটি সরকার এবং একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রেখেছে। ফলে সেই ব্যক্তির যখন পতন হয়েছে, সেই দল যখন ক্ষমতাচ্যুত হয়েছে, তখন ভারতের বিজেপি সরকার অসহায় হয়ে পড়েছে, যেটা সাম্প্রতিক সময়ে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে। সুতরাং এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুহীন হয়ে পড়ছে ভারতের বিজেপি সরকার। ভারতের বিজেপি সরকারের ডিপ স্টেটে যারা কাজ করেন তারা ইতোমধ্যে একটি পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেছেন কূটনৈতিক নীতি অবলম্বনের ক্ষেত্রে। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের বিজেপি সরকার যে ধরনের নীতি গত ১৬ বছরে প্রয়োগ করেছে তা যে যথোপযুক্ত ছিল না, সেই আত্ম উপলব্ধিকে সামনে রেখে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যেন কূটনৈতিক সম্পর্কের সংস্কার করে, সেই সুপারিশ উপস্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, অনেকেই আজকে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। আমরা মোটা দাগে চাই দক্ষিণ এশিয়ায় প্রত্যেকটা রাষ্ট্র একে অপরের পরিপূরক হয়ে উঠুক। সম্পর্ক হোক দাদাগিরির ভিত্তিতে নয়, সম্পর্ক হোক ন্যায্যতা, সমতা এবং
পারস্পরিক লাভের ভিত্তিতে। ভালো থাকবেন সবাই। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।